ছোটবেলায় যখন থেকেই পত্রপত্রিকার দিকে নজর দেই তখন থেকেই মুখোশের সঙ্গে পরিচিত, জব্বার খান নামের সঙ্গে পরিচিত। এবং চলচ্চিত্র যেহেতু একমাত্র বিনোদনের মাধ্যম ছিল তখন, ফলে চলচ্চিত্রের খোঁজ খবর নেয়া একটা বয়স পর্যন্ত সকলেরই এই ঝোঁক থাকে। এমনকি চলচ্চিত্রের বিভিন্ন সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন নিয়েও নানান রকম বই পুস্তক বেরোতো তখন। এবং বন্ধু বান্ধবীদের মধ্যে কে কত বেশি সে সমস্ত খুঁটিনাটি খবর রাখেন, এটা ছিল একটা বিরাট কৃতিত্বের ব্যাপার। যে বোম্বের অমুকের কয়টা নাতি আছে, কি আছে, আরও কি কি আছে ইত্যাদি, যে যত বেশি বেশি বলতে পারবে সে তত তত বেশি জ্ঞানী বলে মনে হতো আর কি। তারপরে ধরেন আলাদাভাবে রূপালী নামে পত্রিকা ছিল, এবং যার মূল কাজই ছিল সেলিব্রিটিদের বিভিন্ন চিত্রালী পূর্বাণী। তো আমাদের চোখের উপরেই কিন্তু জগৎটা আসলে পাল্টে গেল, এবং আমরা সেই দিক থেকে খুব সৌভাগ্যবান যে রূপান্তরের এই পর্বগুলি আমাদের জীবদ্দশায় ঘটেছে। লক্ষ লক্ষ বছরের সভ্যতার ইতিহাসে আজ থেকে 100 বছর আগে যারা জন্ম নিয়েছে তারা তো এটা দেখে নাই। আজ থেকে 50 বছর পরে যারা জন্ম নেবে তারা হয়তো একটা অন্য জগৎ দেখবে। কিন্তু আমরা এমন একটা জগতে, এমন একটা সময়ের পর্বে জন্ম নিয়েছি যে আমরা কুপিবাতি দেখেছি, এবং আমরা এখন ধরেন আলো ঝলমলে পৃথিবী দেখছি। আমরা চিৎকার করে কথা বলার জন্য কমিউনিকেশন দেখেছি, কারণ তারা শুনতে পাচ্ছে না। তারপরে ধরেন চিঠি লেখা ছাড়া তো কোনো যোগাযোগের বিষয় ছিল না, চিঠিও আস্তে আস্তে 1.5 মাস 2 মাস লাগতো। তো সেই পর্যায় থেকে এখন চিঠির সংস্কৃতি উঠে গেছে। আমার বাসাতে একটা লাল টেলিফোন লাগানো আছে, আমি মাঝে মধ্যে তাকিয়ে চিন্তা করি যে এটা কি আর কোনোদিন কোনো কাজে লাগবে? কোনো দিনও আর কাজে লাগবে না। অথচ লাল ফোন মানে তো একটা বিরাট ব্যাপার ছিল এক সময়, তাই না? অফিসের টেলিফোনগুলো তো প্রায়ই আমার জন্য বিরক্ত লাগে। আমি এদেরকে কি বলে, টেলিফোন রিসিভ করে ওদেরকে কি বলে যেন, অপারেটর, হ্যাঁ, বিরক্ত লাগে। ওদেরকে বললে সময় বেশি লাগে, তাই একটু কষ্ট করে আমি নিজে করলেই কিন্তু কাজটা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এটা বলছি এই কারণে যে আপনারা সবাই দেখেছেন কিভাবে টেপ রেকর্ডার, ক্যাসেট রেকর্ডার, তারপরে সিডি, তারপরে এখন কোথায় কোডাক ক্যামেরা। হ্যাঁ, তো বড় বড় স্টুডিও, বড় বড় শহরে সেজে গুজে গিয়ে সবাই ছবি তুলতো। হ্যাঁ, তারপরে সেই কোডাক ফিল্ম, তারপরে কাওয়াসাকি ক্যামেরা, সব কিন্তু দেউলিয়া হয়ে গেছে। সব কিন্তু এখন কোনো এক মোবাইল ফোনের মধ্যে আপনার সব কিছু। এমনকি এখন ওভার দ্য টপ ওটিটি প্ল্যাটফর্ম হচ্ছে এখন সবচেয়ে বড় আপনার সিনেমা বিনোদনের জগৎ। নেটফ্লিক্স হচ্ছে এখন সবচেয়ে বড় আপনার সিনেমা সরবরাহকারী। এবং রূপান্তরের এই পর্বে বিপণন ব্যবস্থাই কিন্তু এখন নির্ধারণ করে দিচ্ছে যে আপনি পণ্যটা কেমন করে উৎপাদন করবেন। চলচ্চিত্রের মতো এত শক্তিশালী মাধ্যম এখন পর্যন্ত কিন্তু তৈরি হয় নাই। এত শক্তিশালী মাধ্যম কিন্তু তৈরি হয়নি। যে কোনো মানুষের মধ্যে যে গুণগত পরিবর্তনটা ঘটে বা ঘটেছে এ পর্যন্ত, যদি আমরা তাদের প্রত্যেকের মনোজগৎকে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে হয় কোনো বড় বড় ভালো ভালো উপন্যাস তার জীবনের মধ্যে, চিন্তার মধ্যে পরিবর্তন এনেছে, অথবা কোনো বড় বড় কোনো একটা মুভি বা 3-4টা মুভি, কোনো ক্লাসিক উপন্যাস অথবা কোনো ক্লাসিক মুভি তার থট প্রসেসকে চেঞ্জ করে দিয়েছে। অ্যান্ড দ্য প্যারাডাইম হ্যাড বিন শিফটেড। ওইটা দেখার আগে, বইটা পড়ার আগে হয়তো একটা প্যারাডাইমে ছিলেন, বাট ওই বইটা পড়ার পরে অথবা ওই ছবিটা দেখার পরে প্যারাডাইম শিফটেড হয়ে যায়। আমি এখনো মাঝে মধ্যে এরকম 2-1টা বইয়ের সঙ্গে পরিচয় হওয়ার পরে আমি খুব অবাক হয়ে যাই যে এই বইটা আমাকে এত এত কিছু দিল, মাত্র মূল্য হচ্ছে 2000 টাকা, অথবা মনে করেন $500। পৃথিবীর বিভিন্ন এয়ারপোর্ট থেকে আমার বই কেনার অভ্যাস। এয়ারপোর্টে নামলেই চেষ্টা করি কিনতে টিনতে। পড়াশোনার সময় যখনই পাই একটু পড়ি, যদিও এখন খুব কমই পাই। বেশ কয়েকটা বইয়ের ক্ষেত্রে আমার এরকম একটা অপরাধবোধ তৈরি হয়েছে যে এই লোকটা মাত্র এই কয়টা টাকা দিয়ে এই বইটা আমি কিনেছি, অথচ আমার জীবনে এটার মূল্য হওয়া উচিত আরো অনেক বেশি। মরহুম আব্দুল জব্বার সাহেবের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাই যে আপনাদের পরিবার বাংলাদেশের ইতিহাসে আপনার বাবার কারণে ইতিহাস হয়ে থাকবে। আমি চেষ্টা করব এই মুখোশের সঙ্গে জড়িত সকল পর্যায়ের ব্যক্তিদেরকেই কম বেশি স্বীকৃতি দেওয়ার একটা কোনো পদ্ধতি বের করা যায় কিনা। অবশ্যই অবশ্যই মুখোশের নির্মাতা এবং বাংলাদেশের প্রথম চলচ্চিত্রের নায়ক হিসাবে জব্বার খান সাহেবের নামে ঢাকা শহরে একটা সড়ক থাকা উচিত।
এবং চলচ্চিত্র অঙ্গনে তার উপস্থিতিটা অবশ্যই একটা মাইলফলক হওয়া উচিত।